নমস্কার। আজ রবিবার ৮-৩-২০২৬ হোমিওপ্যাথি পাঠচক্র গ্রুপের আলোচনা শুরু হবে। প্রথম বিষয় জেএইচ অ্যালেনের দি ক্রনিক মাইজমস উইথ রেপার্টরি বই থেকে সাম অফ দি ওয়েজ ইন উইচ আ সেপারেশন মে টেক প্লেস চ্যাপ্টার। আর বিষয় ২ থাকবে গল্পের মাধ্যমে রোগীলিপি ও রুব্রিক নির্বাচন। আচ্ছা, উপস্থিত সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। টেকনিক্যাল জ্ঞানের অভাবে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে, টেকনিক্যাল জ্ঞানের অভাবে। তা যাই হোক, আমরা ভুল করেছি তাই স্বীকার করলাম। এবং আজকে আমরা শুরু করব, যেটা বললো মায়াজম নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে সাপ্রেশন কিভাবে টেক প্লেস, সাপ্রেশন কি করে হয়। আমরা সাপ্রেশন, প্যালিয়েশন, কিওর তিনটে কথাই বলি। বলার আমাদের একটাই উদ্দেশ্য, একটাই, যে আপনাদের সাফল্যকে পারফেক্ট করুন। পিওর সাকসেস চাই, টুপি মারা সাকসেস নয়। আমি এতগুলো পেশেন্ট দেখি, অতএব আমি সাকসেসফুল। টাকায় সাকসেসফুলের গল্প তো হোমিওপ্যাথিতে নেই। যদি সেটাই থাকতো তাহলে সব সিমটম গুলো যোগ করে দিয়ে একটা ওষুধই দেওয়া হতো। তা তো নয়। হ্যানিম্যান কি বলে, আনকমন পিকুলার সিমটম। আনকমন পিকুলার এই যে বৈশিষ্ট্যগুলো হলে পরে তখন তো সিমটম তো কমে যাবে। ফলে আমাদের সবসময় একটা কথা ভাবতে হবে, সেটা হচ্ছে কি না, আমরা কিভাবে একটা কেস রেকর্ডিং করব, এটা ভাবতে হবে। কেস রেকর্ডিং এর মধ্যে কোনটা আনকমন পিকুলিয়ার, এবং আনকমন পিকুলিয়ার বলতে একটাই ব্যাপার, কখন আনকমন পিকুলিয়ার হয়, যখন তার বিশেষ বৈশিষ্ট্য থাকে। যখন তার বিশেষ বৈশিষ্ট্য থাকে তখন সেটা আনকমন পিকুলিয়ার। ইভেন একটা সাধারণ সিমটমও কিন্তু আনকমন পিকুলিয়ার হয়ে যেতে পারে। ফলে এটাকে বলে সিচুয়েশন, যেটা হানেম্যান তার মেটেরিয়ামেটিক্যাল পিউরার পিপেজে এই সিচুয়েশন বা কোন সিচুয়েশন থেকে ডেভেলপ করছে সিমটম, এটা কিন্তু তিনি বলেন। আমার মনে আছে, আমি একটা চায়ের দোকানে চা খেতে যাই। তা মাঝে মাঝে দেখি একজন সাধারণ ড্রেসের লোক, লম্বা বেশ, তাকে দেখি সবাই খুব খাতির করছে। হ্যাঁ, সে এদের স্যার স্যার বলছে, এদের স্যার বলছে, ও স্যার বলছে পুলিশ অফিসারদের। তারা ওকে অত্যন্ত যত্ন করে চা খাওয়াচ্ছে, এটা খাওয়াচ্ছে, তুমি তুমি করছে, কিন্তু একটা শ্রদ্ধা বা একটা সম্মান প্রদর্শন হচ্ছে, এরকম একটা ব্যাপার। তা আমি কৌতূহল চাপতে না পেরে আমি চায়ের দোকানদারকে একদিন ফাঁকা পেয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপারটা বলুন দেখিনি। বলছে উনি হচ্ছে জ্যোতি বসুর ড্রাইভার, ওই জন্য সব এখানকার যারা পুলিশ ইয়ে আছে ওকে দেখলে পরে খুব খাতির করে, এবং এই চা ফা স্পেশাল চা এটা ওটা ওকে অফার করে বা খাওয়ায়, এরকম একটা ব্যাপার। বলে আমি সেটাই তো অবাক হয়ে গেছি, ও স্যার বলছে, অথচ যাদের স্যার বলছে তারা ওকে মানে কি বলে, কিভাবে তাকে সন্তুষ্ট করবে, এরকম একটা ব্যাপার। তাহলে ব্যাপারে যায় এই যে কনস্টেবল একটা খুব পুলিশের ক্ষেত্রে খুব নিচু পোস্টে আছে, কিন্তু ওই যে ব্যাপার হচ্ছে কোন সিচুয়েশনে কার সঙ্গে জুড়ে আছে, জ্যোতিবাবুর সঙ্গে জুড়ে আছে, তখন কিন্তু তার মূল্যায়নটা অনেক বেশি হয়ে গেল। আমার কথাটা বোঝা গেছে? ফলে আমাদের এই যে মূল্যায়ন যেটা আমরা করে থাকি, মূল্যায়ন কিন্তু ফিক্সড নয়। কোন সিচুয়েশনে তার ডেভেলপ করলো, তার কি গতিতে, কি গতিতে গতিতে ডেভেলপ করলো, এই গতিটা কিন্তু তার একটা পিকুলারিটি, কিন্তু এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পিকুলারিটি তার। এবং সে ডেভেলপ করলো, এবং পেশেন্টকে কিভাবে সে রিপ্রেজেন্ট করছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই আনকমন পিকুলার ব্যাপারগুলো, বেশিরভাগ ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই পেশেন্ট অ্যাজ এ হোল, সার্বিক পেশেন্টকে ডিনোট করে। ফলে আমাদের এই জায়গাটা একটা বুঝতে হবে যে আমরা সার্বিকভাবে পেশেন্টকে ডিনোট করছি কিনা। একটা পেশেন্টের মানে আর কি ট্রু সিমিলিমাম করতে গেলে পরে সার্বিকভাবে আমাদের প্রেসক্রিপশন করতে হবে। সার্বিক প্রেসক্রিপশনটা কিন্তু আমাদের হয় না, এবং সার্বিক প্রেসক্রিপশন যখন করবেন তখন দেখতে পাবেন যে আপনাদের ডিপ অ্যাক্টিং, লং অ্যাক্টিং ড্রাগগুলো নিয়ে আপনাদের নাড়াচাড়া করতে হচ্ছে, বেশি ড্রাগের প্রয়োজন হয় না। এই কথাটা বললে অনেকে আবার লাফিয়ে ওঠে, এতগুলো আবিষ্কার হয়েছে কেন। তা ব্যাপার হচ্ছে যে আবিষ্কার তো অনেক কিছুই হতে পারে,
কিন্তু আমি যদি কৌশল জানি, আমি যদি তার ব্যাপ্তি জানি, গভীরতা জানি, তাহলে আমি সবাইকে নিয়ে টানাটানি করবো কেন? যার সত্যি সত্যি কোয়ালিটি আছে, যার সত্যি সত্যি ব্যাপ্তি আছে, হ্যাঁ, যে সবকিছু করতে পারে, তাকেই আমরা গ্রহণ করবো। এবং সেটা করতে গেলে পরে মায়াজমের জ্ঞানটা অত্যন্ত জরুরি। কারণ সিমটম দূর করলেই মায়াজম দূর হয় না। সিমটম দূর তো অন্যান্য প্যাথিতেও করে। আমরা তো সিকনেস পড়তে গিয়ে কেন্টের ইয়েতে দেখলাম, সেখানে কেন্ট কি বলছেন? যে তুমি যদি ইরেশনালি, অনৈতিকভাবে তুমি যদি সিমটম গুলোকে দূর করে দাও, তাহলে কি হবে? সিকনেস কমবে না, সিকনেস প্রোগ্রেস করে যাবে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, আজকাল তো গোটা হোমিও সমাজে একটা প্রবণতা হয়ে গেছে, কেউ পায়ে খ্যাঁচ ধরার চিকিৎসা করছে, কেউ মাথা ব্যথার চিকিৎসা করছে, কেউ চুল পড়ার চিকিৎসা করছে, কেউ নাকের পলিপের চিকিৎসা করছে, কেউ চোখের আঞ্জনির চিকিৎসা করছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ইজ হোমিওপ্যাথি? নট। এগুলো হোমিওপ্যাথি নয়, এগুলো হচ্ছে হোমিওপ্যাথির আবর্জনা। কিন্তু আমরা এই আবর্জনা নিয়ে ঘাঁটছি, ফলে আমরা তো প্রপার জায়গায় পৌঁছতে পারছি না। ফলে এই যে হোমিওপ্যাথিক ওষুধের, বিশেষ করে পোটেন্সি ওষুধের এই যে অপব্যবহার, এই অপব্যবহারটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক, যেটা আমরা জানি না। আমরা শুধু বলি হোমিওপ্যাথি ওষুধে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি করে না, কিন্তু যাদের চোখ আছে তারা শিউরে ওঠে। আমরা শিউরে উঠি তো, আমরা ভয় পাই তো। ফলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই কারণে মায়াজমটা জানতে হবে। মায়াজম জানা মানে কি? একটা সিমটম আপনি দেখলেন, তার সিচুয়েশন দেখবেন, তার পেস দেখলেন, এইগুলো সব তো দেখলেন, ইন্টেন্সিটি দেখলেন, এবং তার মধ্যে কি বৈশিষ্ট্য লুকিয়ে আছে, এই বৈশিষ্ট্যটাই তো পিকুলারিটি। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পিকুলার থাকে না? আপনি তাহলে গলাটা চেনেন কি করে? ফোনে যখন কথা বলে, একটা অন্য নাম্বার থেকে ফোনে কথা বললো, বন্ধু বললো, আমরা যদি ঘনিষ্ঠ বন্ধু, তার গলাটা শুনে বলে, আরে বল বল বল, কি বলছিস বল, আরে এই নাও, এই থেকে ফোন করলি, সে তো কিছু বলেনি, আপনি তো চিনে চিনে ফেললেন। তাহলে ব্যাপার হচ্ছে কি, বৈশিষ্ট্য দিয়ে চেনা মানে কি? গোটা মানুষটাকে না দেখলেও আপনি শুধু তার আওয়াজ শুনে বুঝতে পারবেন কিরকম হচ্ছে। এই যেমন ধরুন একটা ইয়ে আছে, যেমন ধরুন ওই আমাদের ভ্রান্তি বিলাস বলে একটা সিনেমা হয়েছিল, তো সেখানে দেখা যাচ্ছে কি, দুটো উত্তম কুমার, দুটো ভানু, তো ফলে তাদের চিনতে কিন্তু অসুবিধা হয় না, তাদের মায়েরা ঠিক চেনে বা তার বউয়েরা ঠিক চেনে, না চিনলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ফলে এই যে চেনা ব্যাপারটা, এই চেনাটা সবসময় কিন্তু আনকমন পিকুলার বৈশিষ্ট্যের মাধ্যমেই চেনা যায়। আপনি যে আধার কার্ড করেছেন, এই আধার কার্ড কি এমনি হয়ে গেছে? আপনার নাম তো অনেকেই থাকতে পারে। আপনার সিচুয়েশন, মানে আপনি কোন জায়গায় আছেন, এবার হচ্ছে আপনার ডেভেলপমেন্ট, আমি কার কার ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, এরকম সবকিছু দেখে তার শিক্ষা, বয়স, হ্যাঁ, ছবি, তারপর আঙুলের ছাপটা কারোর সঙ্গে মিলবে না, চোখের একটা ইয়ে মনির একটা নাই, সেটা কারোর সঙ্গে মিলবে না। এতগুলো করার পর ইন্ডিভিজুয়েশন হয়, তখন আপনি আনকমন পিকুলার হলেন। আপনার নাম হচ্ছে অনিন্দ, আপনার নাম হচ্ছে পার্থ, কি আপনার নাম হচ্ছে সুমন, এরকম হতে পারে, আদারওয়াইজ হবে না। মানে বুঝতেই পারছেন যে একটা আমাদের মূল উদ্দেশ্য আনকমন পিকুলারের মাধ্যমে আমরা একটা মানুষকে চিহ্নিত করব অ্যাজ এ হোল। আসুন আমরা মায়াজম নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করি। এখানে যেই চ্যানেল বলেছেন, কি বলছেন? দোজ হু নট স্টাডিজ দ্য মায়াজম, যারা মায়াজম পড়ে নাই, অনেকেই দেখবেন মায়াজমের বিরুদ্ধে বলছে, অনেক নাম করা ব্যক্তিত্ব বলেছে। তাহলে আমি সেই গল্পে আমি যাচ্ছি না। দোজ হু হ্যাভ নট স্টাডিজ দ্য মায়াজমস, স্পেশালি সোরা যে পড়ে নাই, আর অফেন ইগনোরেন্ট অফ দ্য প্রেজেন্স ইন দ্য অর্গানিজম, তারা সবসময় ইগনোরেন্ট থাকে, তার মানে তারাই বুঝতে পারে না, তারা ধরতেই পারে না যে অর্গানিজমের মধ্যে, মানে তার দেহের মধ্যে সোরা আছে। তার মানে সোরার উপস্থিতি তারা টের পায় না। তা আপনি যদি সোরার উপস্থিতি টের না পান, তাহলে কি করে হবে? আপনার প্রাণ শক্তির উপস্থিতি টের না পেলে আপনাকে তো মৃত বলা হয়, তাই তো বলা হয়। প্রাণ শক্তির উপস্থিতি আপনি বোঝেন কি করে? চোখটাকে দেখেন, টর্চ মেরে দেখেন, বা হাতের নাড়ি ধরে দেখেন। তারপরেও আমাদের কয়েক ঘন্টা রেখে দিতে হয়, তারপরে একটু দেখে শুনে নিয়ে তারপরে আমরা বলি যে এই, হ্যাঁ, এই লোকটা মারা গেছে, প্রাণ শক্তি আর নেই। তার প্রত্যেকটার ক্ষেত্রেই চেনার জন্য তার একটা তো ব্যবস্থা থাকে। এখানেও তাই, আমরা কিন্তু সোরাকে আমরা যদি চিনি, তাহলে আমরা অবশ্যই তার জন্য আমরা বুঝতে পারবো। এবার তাহলে কি হচ্ছে, এবার কি বল, দেয়ারফর when some new process develops such as
ইরাপটিভ ডিজিজ, পেন, যখনই একটা নিউ প্রসেস যখন ডেভেলপ করছে মানে সৃষ্টি হচ্ছে, ইরাপটিভ ডিজিজ, পেন, whether it may be they do not know what to attribute it, এর এর আলাদা আলাদা কি গুণ আছে এটা মূল বিষয় নয়। So they endeavor to satisfy the curiosity of the patient by telling him that the new disease has arisen, এবং রোগীও তো জানতে চায় আজকে আমার এটা ছিল, এখন তো আমার এটা নাই, এটা হয়েছে। রোগী তখন সেই রোগীকে স্যাটিসফাই করতে হবে। তো রোগীকে স্যাটিসফাই কারা করে? যখন রোগীর সঙ্গে ডাক্তারের সম্পর্ক হয় ক্রেতা এবং বিক্রেতা, এটাই চলছে বর্তমান যুগে। সত্যি কি আমরা কি বিক্রেতা? হোমিওপ্যাথি তো ডিজার্ভ তা করে না। হোমিওপ্যাথি তো বলছে যে আমরা অ্যাজ এ হোল মানুষটাকে চিকিৎসা করব। এখানে ব্যাপারটা হচ্ছে ক্রেতা বা সন্তুষ্ট করার বিষয় নয়। আমরা কি আরোগ্য যদি করতে চাই সন্তুষ্ট সবাইকে করতে পারবো? ওষুধ দেওয়ার পর তো চুলকানি বেরোতেই পারে, আবার ওষুধ দেওয়ার পর কিছু সিমটম বেরোতেই পারে। আমরা সন্তুষ্ট করে কাউকে চিকিৎসা করতে পারবো না। তাকে আমাকে কনভিন্স করে তাকে রাজি করিয়ে তবে আমাদের এগোতে হবে, যে ক্ষেত্রে আমাদের অ্যাগ্রাভেশনের ভয় থাকে। এবং ব্যাপার হচ্ছে কিওর, সত্যিকারের কিওর কিন্তু উইদাউট অ্যাগ্রাভেশন খুব রেয়ার, ইট ইজ ভেরি ভেরি রেয়ার। এবং অ্যাগ্রাভেশন হলেই তো হলো না, আবার অ্যাগ্রাভেশনটা কোন ধরনের অ্যাগ্রাভেশন হলো, সেটা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন না ডিজিজ অ্যাগ্রাভেশন, সেটা বুঝতে হবে। আবার এই অ্যাগ্রাভেশনটা তার কিউরেটিভ অ্যাগ্রাভেশন কিনা, ওই যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন বললো, সেটা তো বিভিন্ন ফ্যাকাল্টিস আছে। সেই ফ্যাকাল্টিস গুলো দেখে আমাদের জাজমেন্ট করতে হবে, হ্যাঁ আমার ওষুধটা ঠিক হয়েছে এবং আমি ঠিক পথে এগোচ্ছি। ফলে বুঝতেই পারছে যে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সে আরোগ্য হলো কিনা সেটা কিন্তু আপনার ওই ল্যাবরেটরি রিপোর্ট দিয়ে প্রমাণিত হয় না। ল্যাবরেটরি রিপোর্ট দিয়ে তার কি প্রমাণ হয়? তার প্যাথোলজিক্যাল স্টেটটা প্রমাণ হয় যে নেই। আরোগ্য যেই কথা ল্যাবরেটরি টেস্টে কোনোদিন প্রমাণ হয় না, ওটা নেই এটা হচ্ছে প্রমাণ হয়। নেই মানেই সেটা আরোগ্য হয়ে গেছে, এ কথা কি করে বলি? আমরা আরোগ্য তখনই বলবো যদি হ্যাঁ প্যাথোলজিক্যাল স্টেট ছিল আরোগ্য হয়েছে, কিন্তু তার সঙ্গে আমরা দেখাবো যে ডাইরেকশন অফ কিওর ফলো করেছে। ডাইরেকশন অফ কিওর যদি ফলো না করে তাহলে আপনার এটা আরোগ্য নয়, আপনি এটাকে সাপ্রেস করে দিলেন, পেশেন্টের সর্বনাশ করলেন। হায় হায়, হোমিওপ্যাথি ওষুধই তো কোনো ক্ষতি করে না। এটা পাগলের প্রলাপ বা পিঠ বাঁচাবার গল্প। আজকাল আমরা অল্প বয়সে যখন অনেক জানতাম, অনেক বড় পণ্ডিত ছিলাম, তখন কিন্তু আমরা ফটাফট ওষুধ দিয়ে কমাতে পারতাম এবং আনন্দে নৃত্য করতাম। কিন্তু আজকে বুঝতে পারি যে একটা সঠিক ট্রু সিমিলিমাম ওষুধকে দিয়ে পেশেন্টটাকে গাইড করে কিভাবে তাকে আরোগ্যের পথে নিয়ে আসবো, শুধু ওষুধের উপর নির্ভরশীল নয়। হোমিওপ্যাথিক ফিলোসফি যদি বোঝেন তাহলে সেক্ষেত্রে আমাদের শুধু ডায়েট রেজিমেন একটা ব্যাপার আছে, মেন্টাল রেজিমেন এইটাও আমাদের দেখতে হবে। শরিক পেশেন্ট হলে তার মেন্টাল রেজিমেন একরকম হবে, সাইকোটিক পেশেন্ট হলে তার মেন্টাল রেজিমেন অন্যরকম হবে, সিভিলিটিক হলে অন্যরকম হবে। প্রত্যেক পেশেন্টের মেন্টাল রেজিমেন্টটাও কিন্তু খুব বুঝে সুঝে আমাদের দিতে হবে, এবং সেটা ওই ছকবাঁধা নিয়মে আমরা করতে পারবো না, ছকবাঁধা নিয়মে করতে পারবো না। এইটা হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে পেশেন্টের যখন আমরা রেকর্ডিং করে ওষুধ দেবো, তাহলে বুঝতে পারছি ওষুধ দেওয়ার পর অনেক কিছু দিক আমাদের তাকাতে হয়। এইবার এখানে কি বলছে, আমরা কি বলছি, এটা নিউ ডিজিজ, নিউ ডিজিজ একটা নাম দিয়ে দিলাম, পেশেন্টও খুশি, হ্যাঁ গো আমার এত বড় একটা নাম হয়েছে। আর আজকাল মেন্টাল ডিজিজের নামগুলো জানেন তো, এই মাথা থেকে শুরু হয়ে ও মাথা শেষ হয়, পুরোটা উচ্চারণ আমি করতে পারি না। এরকম বড় বড় আমার কাছে নাম নিয়ে এসছে ভাই, সে খাতা খুঁজে নামগুলো হয়তো বলতে পারবো। কিন্তু সেগুলো তো সারাতে তো তা পারছে না। সেখানে আমাদের পদ্ধতিতে আমরা অনেক কিছুই করতে পারছি। তাহলে দেখা যাচ্ছে কি, এখানে তার যখন নতুন একটা ডিজিজ বলো, আরেকটা কি বলো, পেশেন্টকে সন্তুষ্ট করতে হবে তো। কি বলছি, এটা কিসের জন্য হচ্ছে? ডিউ টু ব্যাড হিউমার ইন দ্য ব্লাড, ব্লাডের মধ্যে খারাপ রস বা দূষিত রস এই অর্থে হয়ে গেছে। দেখবে ব্লাড রিপোর্ট করে বললে হ্যাঁ হ্যাঁ এই তো তোমার এইটা হয়েছে, এটা বেড়ে গেছে, ওটা কমে গেছে, এই জন্য তোমার এইসব হয়েছে, বলে তো। বেড়ে গেলে কমাবার ব্যবস্থা করো, কমে গেলে সাপ্লাই দাও। মানে সেই বাজারের মতো চাহিদার যোগানের গল্প, মানে ইকোনমিক্সে। হায় হায় হায়, কেন বেড়ে গেল কেন কমে গেল জানার কোনো প্রয়োজন নেই। বেড়ে গেছে কমার ব্যবস্থা করো, কমে গেছে সাপ্লাই দাও, এরকম একটা ব্যাপার।
তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে ওই ব্যক্তিটা মূল বিষয় নয়, ব্যক্তিটা কমলো কি বললো, ব্যক্তিটা মূল বিষয় নয়, রোগীটা মূল বিষয় নয়, মূল বিষয় বস্তুটা কমে গেছে কি বেড়ে গেছে। একটা বস্তুর উপরে কি একটা মানুষের জীবন নির্ভর করে? জীবন তো অনেকগুলো বিষয়ের উপর জীবন নির্ভরশীল। এই ছোট্ট বিষয়টা আমরা বুঝেও বুঝি না। এবং যারা ফিজিওলজি প্যাথোলজি খুব ভালো পড়েছেন, তারা যদি একটু হোমিওপ্যাথিক এই লিটারেচারটা যদি খুব ভালো করে পড়তেন, তাহলে বুঝতে পারতেন যে হ্যানিম্যান কত সাউন্ড ডক্ট্রিন বা থিওরি কথাটা বলবো না, থিওরি তো চেঞ্জ হয়। এই যে সাউন্ড ডক্ট্রিন, সাউন্ড কথাটা উল্লেখ করলাম আমি, সাউন্ড ডক্ট্রিনের উপর এটাকে স্থাপিত করেছেন, যেখানে আমাদের কোনো রকম কিছু করবার উপায় নেই, শুধু বুঝে নেবার উপায় আছে। বুঝতে পারলে সত্য, না বুঝতে পারলে মিথ্যা। এইটা আমাদের বুঝতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি, আমরা কি বলছি যে নতুন একটা রোগ তৈরি হয়েছে, কিসের জন্য হচ্ছে না, এই হিউমারের জন্য হচ্ছে। ব্লাডে রিপোর্ট করে একটা বার করে বলেছে ওই হয়েছে, তমুক হয়েছে, অমুক হয়েছে, এরকম আমরা বলে যাচ্ছি। তো সত্যি কি তাই? তা তো নয়। ইন ক্রুড সেন্স দিস ইজ ট্রু। ক্রুড সেন্সে মানে স্থূলভাবে, বা এটা হ্যাঁ এটা তো সত্যি, হ্যাঁ ওরকম একটা ছিল বলেই তো এরকম হয়েছে। বাট দ্য কোশ্চেন, হোয়াট আর দ্য হিউমার্স? এই হিউমার্সটা কি? হোয়ার ডিড দে কাম ফ্রম? তারা কোথা থেকে আসলো? আগে তো ছিল না, এখন এসেছে বলে তুমি বলছো এই রোগ হয়েছে। তাহলে এলো কেন? যুক্তি দিয়ে ইয়ে করুন। যুক্তিতে আপনাকে বোঝাতে হবে তো। যুক্তি নেই কোনো। গিভ আস দ্য অরিজিন অ্যান্ড দ্যার হিস্ট্রি। তাদের অরিজিন, কোথা থেকে তার অরিজিন হয়েছে, মানে কোথা থেকে তার উৎপত্তি হয়েছে, তার ইতিহাস কি বলো। আর নট অল হিউমার্স দ্য রেজাল্ট অফ মায়াজমেটিক অ্যাকশন। এই যে হিউমার বা দূষিত ইয়ে গল্প বলছি, মানে এটা বেড়ে গেছে, ওটা কমে গেছে, এই যে বিভিন্ন রকম গল্প, বা এইটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এই যে রক্তের মধ্যে এগুলো হয়েছে, পরে রক্তটা দূষিত হয়ে গেছে, এইটাকে ঠিক করতে হবে। এবার ঠিক করতে গিয়ে কি হয়, সে গল্প আমি আর যাচ্ছি না। এইবার হচ্ছে কি, এইগুলো কি এমনি এমনি হয়ে যায়? এখানে অ্যালেন বলছেন ইট ইজ নট দ্য রেজাল্ট অফ দ্য মায়াজমেটিক অ্যাকশন, এটা মায়াজমেটিক অ্যাকশনের রেজাল্ট নয়। একটা কথা দেখুন, এই যে আপনার পাখার উপর, মাথার উপর পাখাটা ঘুরছে, পাখাটা কি এমনি ঘুরে? সেটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে তাই সে ঘুরে। আমরা এই যে কথা বলছি, এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে বলে আমরা ক্লাস করতে পারছি। পাওয়ার যদি না থাকে, পাওয়ার তাহলে চেঞ্জ করতে হবে, পাওয়ার সবকিছু চেঞ্জ করছে, পজিটিভ করুন নেগেটিভ করুন, পাওয়ার ছাড়া তো চেঞ্জ হয় না। তাহলে কথা হচ্ছে, একটা নর্মাল মানুষ ছিল, তার ওই রকম অ্যাবনর্মাল ঘটনাগুলো ঘটলো, তাহলে সেখানে নিশ্চয়ই তাহলে কেউ অ্যাবনর্মাল ঘটনাটা ঘটিয়েছে, না ঘটালে সে ঘটবে কি করে? এই যে অ্যাবনর্মাল ঘটনাটা যেটা ঘটি, দ্যাট ইজ দ্য মায়াজম, এনিমিক্যাল ফোর্স। ফলে বুঝতেই পারছেন, এই যে এনিমিক্যাল ফোর্স যদি আমরা না বুঝতে পারি একটা পেশেন্টের মধ্যে, তাহলে আমরা কি করে তাকে চিকিৎসা করব? হোয়ার, আচ্ছা তারপর কি বলছে, ডিড এনিথিং এলস এভার ফাদার এ হিউমার বাট এ মায়াজম? বলছে যে রোগের কারণ বা রোগের কারণ শুধুমাত্র হিউমার হবে, মায়াজম নয়। আমি তো মায়াজমের পক্ষে কথা বললাম। কুড এনিথিং এলস ক্রিয়েট অর ফর্ম এ হিউমার? কোনো কিছু কি হিউমার তৈরি করতে পারে? নর্মাল ফাংশনে তো হিউমার তৈরি হবে না। ওয়াই? অফ কোর্স নট। হিউমার আর আইদার সিবিলিটিক, শরিক অর সাইকোটিক। শরিক হিউমার যখন আপনি ভাবছেন, তখন তাহলে শরিক হিউমার কি ফাংশনাল গন্ডগোল পাচ্ছেন? আজকাল ফাংশনাল গন্ডগোল পাবেন তো, আজকাল অ্যালোপ্যাথি ডাক্তাররা লিখছেন ফাংশনাল ডিস্টারবেন্সেস। তারা ইয়ের মধ্যে প্রেসক্রিপশনে লিখছেন ফাংশনাল ডিস্টারবেন্স, রিপোর্ট করে কিছু পাচ্ছেন না, পাবেন তো ফাংশনাল ডিস্টারবেন্সেস পাচ্ছেন। তারা অনেক কিছু বলছে, কিন্তু ফাংশনাল ডিস্টারবেন্স, আপনি ফাংশনাল ডিস্টারবেন্সটা দেখে তখনই বুঝতে পারছেন দুটো ঘটনা এখানে হতে পারে। একটা ঘটনা হতে পারে তার লাইফস্টাইলে গন্ডগোল আছে, প্রথম ঘটনা।
লাইফস্টাইলটাকে কিছুটা ঠিক করে দিতে হবে। ঠিক করে দেওয়ার পরেও যদি তার গন্ডগোল না যায়, তখন তো আমাকে ভাবতে হবে যে এখানে তাহলে একটা ফাংশনাল গন্ডগোল আছে। দ্যাট ইজ শরিক ইন নেচার। এবং আজকাল আপনারা পাবেন বহু পেশেন্টের দেখবেন, ডাক্তারবাবু এত ডাক্তার দেখালাম, এত রিপোর্ট করলাম, রোগ খুঁজে পাচ্ছে না, কিন্তু আমি তো শান্তিতে নেই। আমি ভুগেই চলেছি। পেটের রোগের চিকিৎসা আজ করতে গিয়ে অনেকেই দেখতে পাবেন, আজকাল তো সব রোগের নাম ধরে ধরে করছে। অনেকেই কিন্তু রোগী খুঁজে পাচ্ছে না, তার কি চিকিৎসা হবে? এইখানেই তো গন্ডগোল হয়ে যাচ্ছে। বহু পেশেন্ট এরকম পাবেন, মাথা ব্যথা করছে, তার কারণ খুঁজে পাচ্ছেন না। আমরা হিস্ট্রি নিয়ে নিয়ে কি দেখলাম, সে একটা আঘাত পেয়েছিল ছোটবেলায়, পড়ে গিয়ে মাথাটা আলু হয়ে গেছে। এই যে আমরা এক্সাইটিং কজটা পেলাম, এই যে ছোটবেলা আলু হয়েছিল, এখন তার গন্ডগোল করছে। এখানে তাহলে কি হচ্ছে, এখানে একটা কনস্টিটিউশনাল এফেক্ট অফ দ্য উমস ইনজুরি একটা থাকে। হেড ইনজুরি ক্ষেত্রে কনস্টিটিউশনাল এফেক্ট হলে কিছু গোটা কয়েক ওষুধের কথা আমরা ভাবতে পারি। তাহলে বুঝতে পারছেন, তাহলে ওই যে এফেক্ট, ওই যে ঘটনাটা ঘটলো, তার এফেক্টটা এখন আমি দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে তো আপনি বার করতে পারছেন যে এটা কেন এরকম হচ্ছে। এক্সাইটিং কজ থেকে তো বুঝতে পারছেন, সেখানেও কিন্তু আমি কিছু পাচ্ছেন না। দ্যাট ইজ ফাংশনাল স্টেজে আছে। যখন আপনি ভেতরে কিছু পাবেন বা কোনো কিছু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, সেটা বেশিরভাগ ক্ষেত্রে সিভিলিক হয়, সাইকোটিকও হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। সেখানে তার সিমটম শো করবে, সিমটম শো করবে। হ্যাঁ, যেমন ধরুন মাথা ব্যথা, কাঁদলে পরে তার বেড়ে যাচ্ছে, কাঁদলে যদি কমে যায় তাহলে শরিক ইন নেচার, কাঁদলে বেড়ে যাচ্ছে সাইকোটিক ইন নেচার। তাহলে বুঝতে পারছেন, এই যে ছোট্ট ছোট্ট মডালিটিস গুলো থেকে আপনারা বুঝতে পারছেন এই স্টেটটা কোথায়। আপনি যে ওষুধটা দিচ্ছেন, ইউ আর নট প্রেসক্রাইবিং ফর এ সিমটম, you are prescribing an anti-miasmatic medicine for a patient as a whole. এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। সিমটম রিলিফ দেওয়াই কিন্তু হোমিওপ্যাথির কাজ নয়। হোমিওপ্যাথির কাজ হচ্ছে তাকে আরোগ্য করা। এটা নিয়ে আমার লেখা অনেক আছে, আপনার খুঁজলে পেয়ে যাবেন আমার পেজে, অলরেডি চলছে সেগুলো। তাহলে এটা ৩ রকম হতে পারে। এমন হতে পারে কম্বাইন অফ 2 or more দিস, দুটো দিয়ে হতে পারে, ৩টে দিয়ে তার মিক্স মাইজামের কথাটা এখানে অ্যালেন বললেন। মিক্স মাইজম, যে মিক্স মাইজম আমরা কজন চিনতে পারি? এখন কি সত্যি কি পিওর সোডা আমরা পাই? আমরা প্রথম জীবনে তো যে পার্থক্য আছে, প্রথম জীবনে তো আমরা তো সালফার দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম। হ্যাঁ, কমে যেত, আবার ফিরে আসতো। ওগুলো কি হতো? ভ্যালিয়েশন হতো, ভ্যালিয়েশন গুলো চলে আসতো, আবার ফিরে আসতো। সেটা পরে বুঝতে পারলাম যে ব্যাপারটা কি। এই যে মিক্স যে ব্যাপারটা থাকবে, মিক্সড ব্যাপারটা যখন থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা কি আসলে। যেমন ধরুন হেডেক, যে হেডেক হেডেক যখন আপনি দেখছেন যে তার ওই ঘুমিয়ে পড়লে তার মাথা যন্ত্রণা কমে যাচ্ছে, দিস ইজ শরিক স্টেট। ঘুমোলে বাড়ছে, সাইকোটিক স্টেট। এবার বুঝতে পারছেন ব্যাপারটা কিরকম। স্লিপটা তো হচ্ছে আপনার ন্যাচারাল একটা বিষয়। তাহলে এইভাবে ছোট্ট ছোট্ট জায়গা থেকে যদি আপনারা বুঝতে পারেন যে এটা কোনটা সিপিলিসির আন্ডারে আছে না সাইকোটিকের আন্ডারে আছে, এটা বুঝতে হবে। মিক্স মায়াজম যদি হয়, দুটোর মধ্যে মিক্সড হয়ে আছে, এই দুটো মিক্সের মধ্যে আবার কোন মায়াজমটা বেশি প্লে করছে, এগুলো বুঝতে হবে বাই সিমটম। এটা যদি না বুঝতে পারেন তাহলে তো মহা মুশকিল। কারণ যেই ছেলের একটা জায়গায় বলছেন যে যে মায়াজমটা সক্রিয়, অ্যাক্টিভ, সেটা সবচেয়ে বেশি শক্তিশালী শো করবে, সবচেয়ে ইন্টেন্সিটি তার বেশি থাকবে। যেমন ধরুন, এটা আমাদের স্যার বলতেন, আমাদের স্যার বলতে আমার স্যার হচ্ছে তপন কাঞ্জিলাল স্যার, এরকম বলতেন, বলে ওটা কিরকম ব্যাপার, বলে একটা করে অনেকগুলো ফল আছে, যে ফলটা পেকেছে সেটা গন্ধই তোর নাকে যাবে, বাকি ফলগুলো আছে থাক না। এই যে বোঝা, এই যে উপলব্ধির জায়গাটা, এটা কিন্তু মুখে বলছি বটে আমরা, কিন্তু রোগী দেখে যদি এই উপলব্ধিগুলো আমরা করতে পারি বা করার চেষ্টা করি, কারণ ব্যাপারটা হোমিওপ্যাথ কিন্তু সেলফ টট, সবাই কিন্তু নিজে চেষ্টা করলেই আস্তে আস্তে শিখতে পারবে। রোগীকে যদি সময় দেয়, সময়কে সময় দেয়, তাহলে কিন্তু রোগীর কথাগুলো যদি ভালো করে লেখে, তাহলে এটা কেন বললো রোগী, এটা আমাদের বুঝতে হবে।
এইভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে আল্টিমেটলি কিন্তু আমরা নিজেরাও আস্তে আস্তে তৈরি হয়ে যাব, খুব ভালো একজন ডাক্তার হিসেবে নিজেদের তৈরি হবো। তার কি হচ্ছে, এই যে প্রত্যেকটা যে বাজে কারণগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবার টিউবারকুলার ট্রেন্ড যেটা, টিউবারকুলার ট্রেন্ড কিন্তু সোরা সিপিলিট কম্বিনেশন হতে পারে, সোরা সাইকোটিক কম্বিনেশন হতে পারে। তবে সোরা সিপিলিটিক কম্বিনেশনটা কিন্তু খুব ডেঞ্জারাস এবং দ্রুত অ্যাক্টিভ, তো দ্রুত ধ্বংসাত্মক পথে নিয়ে যাবে। সোরা সাইকোসিস যেটা দ্রুত নিয়ে যাবে না, লিঙ্গারিং করবে, দীর্ঘদিন লিঙ্গার করবে। এই হচ্ছে পার্থক্য। ওই জন্য এর গতিটা দেখতে হয়, গতিটাকে পেস বলে, পেস পেস, এই গতিটা দেখতে হয়। ফলে আপনি একটা তার যে কষ্টগুলো হলো তাকে জিজ্ঞেস করুন যে কতদিন শুরু হলো, এবার তারপর কিভাবে বৃদ্ধি পেলো, ধীরে ধীরে না দ্রুত গতিতে, তারপরে কি হলো, এই জায়গাগুলো দেখতে হবে তো। এবার এমনকি ক্রনিক ডিজিজের বহু কষ্ট আছে যেটা সারা বছর একটানা দেয় না, তারা বছরে কোনো সময় খুব বেশি থাকে, কোনো সময় কম থাকে, বা কোনো সময় একদমই থাকে না। তার মানে সেটা সেরে যায়নি, নেই মানে সেরে যায়নি, এইটা তার পিকুলিয়ারিটি। এই এই সময় সেটা বৃদ্ধি পাবে, দ্যাট ইজ পিকুলিয়ারিটি। এবার কি বলছে, তাহলে আমাদের এই প্রত্যেকটার মধ্যে এরকম ভাবে আমরা মায়াজম গুলোকে চিহ্নিত করব, চিহ্নিত করে আমরা কিন্তু একটা মেডিসিন সিলেকশনের কথা ভাববো। শুধু সিমটমের কথাটা ভাবলে আমাদের হবে না। অফেন আফটার অ্যান অ্যাকিউট ফিভার অর সাম সিভিয়ার ফর্ম অফ লা গ্রিপ্পি, অ্যাকিউট ফিভার বা লা গ্রিপ্পি মানে একদম ইনফ্লুয়েঞ্জা টাইপের, মারাত্মক ইনফ্লুয়েঞ্জা, মারাও যায়। এখন আজকাল এগুলো আর অতটা নেই, তবে একসময় ছিল। লা গ্রিপ্পি, সাম ইরাপ্টিস ডিজিজ, অনেক ইরাপ্টিস ডিজিজে মারা যেত, স্মল পক্স মারা যেত। তারপর বলছে লাইক এক্সিমা অ্যারাইজেস, উই আর অ্যাট এ লস টু নো হোয়ার ইট কাম ফ্রম। আমরা বিভ্রান্ত যে এগুলো এলো কোথা থেকে। একটা পেশেন্টের মধ্যে ধরুন কতগুলো এরকম সিগন্যাল দিচ্ছে, আরে বাবা এই এক্সিমাটি এলো কোথা থেকে, তাই তো, এটা কোথা থেকে এলো, এটা তো ঠিক বোঝা যাচ্ছে না। এই কানের মধ্যে এরকম কানের মধ্যে এরকম পুষ্টি এলো কোথা, আগে তো ছিল না। হিস্ট্রি নিয়ে দেখুন তার জ্বর হয়েছিল কিনা, হিস্ট্রি নিয়ে দেখুন কানে থাপ্পড় খেয়েছিল কিনা। তাহলে বুঝতেই পারছেন যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের হিস্ট্রিটাকে খুঁজতে হবে, খুঁজে আমাদের পাশাপাশি সেটা যেমন এক্সাইটিং কস্টটাকে আমরা যেমন নির্ণয় করব, পাশাপাশি আমরা কিন্তু মায়াজমেটিক কস্টকে নির্ণয় করব। কারণ মায়াজম না থাকলে এক্সাইটিং কস্টটা লিঙ্গার করবে না, ওটা কন্টিনিউ করবে না। মায়াজম তো কন্টিনিউ করে। এবং দেখবেন অনেকের ফিভারের পরে বা অনেক অ্যাকিউট ডিজিজের পরে দেখবেন বলবে যে এটা আমরা সিকিউলা বলি, এখন মেডিকেল সিকিউলা বলে। আপনি দেখতে পাবেন আমাদের টাইফয়েড আফটার, ম্যালেরিয়া আফটার, মিজিলস আফটার, হ্যাঁ ইরাপশনের কি বিভিন্ন ইরাপশন আফটার, যে সাপ্রেস হয় তাহলে আরো ইরাপশন সাপ্রেস আফটার পাচ্ছেন। তাহলে এই যে ঘটনাগুলো আপনারা দেখতে পান দেখলে এটার পর থেকে আমার এরকম হচ্ছে, এর আগে আমার ছিল না ডাক্তারবাবু। এই এই যে আমার ঘাম হলো, হামের পর থেকে এরকম হচ্ছে। এই যে আমার জল বসন্ত হলো, তারপর থেকে আমার এরকম হচ্ছে, তার আগে আমার কোনোদিন ছিল না এসব। তাহলে ইরাপটিক ফিভারের পরে এই যে সিকিউল আছে, পরবর্তীকালে যে ট্রাভেলস গুলো যেগুলো থাকছে, এই ট্রাভেলস গুলো শুধুমাত্র ওই ইরাপটিক ফিভারের সঙ্গে রিলেটেড না। এই ট্রাভেলসটা কে দিচ্ছে, মায়াজম। মায়াজম অ্যাক্টিভেটেড হয়ে গেছে বলে সে বিভিন্ন রকম ট্রাভেলস সৃষ্টি করছে এবং আমরা সেটা ভুগে চলেছি। এইবার তাহলে বুঝতে পারছেন যে আমাদের তাহলে যদি এরকম সাপ্রেশন যদি করি কোনো রকম, তাহলে তো বিপদ হয়ে যাবে আমাদের। If we are but look back into the history of the patient, we'll discover SORA or some other miasm. যদি এই পেশেন্টের লুক ব্যাক মানে কি তার অতীতে যদি যাই বা তার বংশ হিস্ট্রিতে যাই, দেখুন এই ব্যাক কথাটা দেখুন, ছোট্ট একটা কথা, বিএসসি কে ব্যাক, চারটে মাত্র ওয়ার্ড। ব্যাক মানেটা কিন্তু সোজা নয়। ব্যাক মানে হচ্ছে তার প্রিভিয়াস পাস্ট হিস্ট্রিতে গেলাম, ব্যাক ব্যাক তার ফ্যামিলি হিস্ট্রিতে গেলাম, এই ফ্যামিলি হিস্ট্রিতে গিয়ে তখন তার এই ব্যাকের হিস্ট্রি গুলো পরপর দেখতে দেখতে তখন আমরা বুঝলাম ও বাবা, ইট ইজ নাথিং বাট টিউবারকুলার স্টেট। যেমন ধরুন একটা পেশেন্ট আমি পেলাম, বলছে ডাক্তারবাবু একে ঠান্ডা করার কি ওষুধ পাওয়া যায়। আমার কাছে পেশেন্ট আছে, একটি মেয়ে আছে, সে রেগে গেলে তাকে কামড়ে দেবে, আঁচড়ে দেবে,
এই নিয়ে পাড়ার লোকেদের সঙ্গে তার মায়ের ঝগড়া লেগে যায়, কান্নাকাটি করে, এই মেয়ে থাকার থেকে মরে যাওয়া ভালো, ইত্যাদি ইত্যাদি সে বলে। এই পেশেন্টটাকে যখন ট্রিট করতে যাচ্ছি, তা আমি বললাম যে দেখুন ওকে বকাঝকা মারতে বলে প্রথম এসব করেছি ডাক্তারবাবু, ওসব করে কোনো লাভ হয় না, বড় মানুষটা বলে ওসব করিস না, ও বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু বড় হলে ঠিক হচ্ছে না এখন, জানেন তো, আগেতে তো, এখন তো আমাকেও হাত তুলে মারে, বাবাকেও টেনে মারতে যায়, কাউকে ভয় পায় না, ওর প্রাণে কোনো ভয় নেই, যাকে যা খুশি করে মারে, কামড়ে দেয়, মানে ও করবেই, একটা তার ক্ষতি করেই, এরকম একটা ব্যাপার থাকে, ভাঙচুর করছে, ইত্যাদি 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 করছে। হিস্ট্রি নিয়ে কি দেখা গেল, সে বলছে যে এমনি শান্ত, এমনি যে কাউকে কিছু করছে এরকম ব্যাপারটা নয়, কোনো তুচ্ছ কারণে রেগে যায়, তার মানে ইজিলি এক্সাইটেবল, এক্সাইটেবল হয়ে সে কি করছে, ওরকম কামড়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, ফাটিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। তার রেস্ট্রাকটিভনেস দেখা যাচ্ছে, তার রাগের প্রকৃতিটা কিরকম, সাডেন অ্যারাইজ, ইম্পালসিভ নেচার হলো। ইম্পালসিভটা কিন্তু সরার মধ্যেও থাকে, সরার যে ইম্পালসিভ নেচার, কিন্তু ডিস্ট্রাক্টিভটা তো সরার নয়, ডিস্ট্রাকশন, তাহলে সোরা আর ডিস্ট্রাকশন, সিফিলিস, সোরা সিফিলিস দুটো মিলে তাহলে কি হলো, এখানে একটা টিউবারকুলার স্টেট হলো। এবার আপনি দেখলেন তার বাবারও খুব রাগ ছিল, তো এখন আর ওই রাগটা নেই, এই বিয়ে থা করার পর রাগ চলে গেছে, ভালো চলে গেছে। তা ঠাকুরদা ওই রাগের জন্য সে বিখ্যাত ছিল, যার জন্য পাড়ার লোকেদের সঙ্গে অনেক ঝামেলা করতে হয়েছে। ঠাকুরদা এরকম করতো, তাহলে বাবা কি করতো, ঠাকুরদা জানেন তো শেষ পর্যন্ত সুইসাইড করে মারা যায়। কেন, ওই ঠাকুমার সঙ্গে একটা ঝামেলা হয়েছিল, ও ঠাকুমা ওই ধুমধাম রাগ করতো, ভেঙে দিত, ফেলে দিত, কি বলবো আপনাকে, মানে যাচ্ছে তাই ভাঙচুর করে সব ইয়ে করতো। তা একবার ঠাকুমার সঙ্গে কেউ ঝামেলো, ছুটে গেল, দেখবি দেখবি তোকে কেমন ইয়ে কর, এই দেখবি দেখবি করতে করতে ধুম করে চলে গেল, গিয়ে একটা দড়ি পকেটে ছিল, সেটা নিয়ে গাছ দিয়ে ঢুকে পড়লো, মারা গেল। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই পেশেন্টটা হঠাৎ রেগে যায়, সাডেন ইম্পালসিভ রেগে যায়, রেগে গিয়ে কামড়ে দিল, মেরে দিল, ভেঙে দিল, এগুলো করছে। এবং তার ঠাকুরদাও কিন্তু দেখুন ওই রকম, সে কি করতো, ওরকম ভাঙচুর করতো, এবং লাস্টে মৃত্যুটা কিরকম হলো, হঠাৎ করে সে দৌড়ে গেল, গলায় দড়ি দিল, মারা গেল। তাহলে দুটোর মধ্যে কিন্তু ওটা সুইসাইড আর এটা মারপিট, দুটো আলাদা আলাদা সিমটম মনে হচ্ছে, কিন্তু ইনার জায়গাটা, ইনার কোডটায় ঢুকুন, ইনার কোডটা দুটো সিমটমই এক। ইনার কোডটা কি, ইম্পালসিভ, দ্যাট ইজ মায়াজমেটিক সোরা, প্লাস ডিস্ট্রাকটিভ, সিভিলিটিক। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা আছে যে, তাহলে এই যে সোরা সিভিলিটিক কম্বিনেশন যেটা আছে, এই তার বাবার এরকম ছিল, বিয়ের পর হয়ে গেছে, তার পরিবেশ পাল্টে গেছে, সিচুয়েশন পাল্টে গেছে, সেই জন্য তার চলে গেছে। কিন্তু তার সন্তানের মধ্যে সে তো দিয়ে গেছে, তার চলে গেলে কি হবে, সন্তানের মধ্যে সে তো দিয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে, তাহলে এই যে আমরা চিকিৎসাটা যে করবো, চিকিৎসা করতে কি মাত্র ওই সিমটম দেখে ওইরকম করে মারে ওইসব দেখে করলে হবে, লুকা ব্যাক, পেছন দিকে তাকাতে হবে। আপনি মেন্টাল সিমটম ধরে যে ওষুধের কথা কথা মেন্টাল সিমটম মিলিয়ে দিয়ে দেবো, যেটা নাম্বার বেশি পাবে দিয়ে দেবো, ওই ভোটের মতো আর কি, যে ভোট বেশি পাবে সে হচ্ছে জয়ী হবে, এমএলএ এমপি হবে। এটা তো হোমিওপ্যাথিতে হতে পারে না, বর্তমান ওয়ার্ল্ড ক্লাস এইভাবেই চলছে এখন, এবং সেটাকেই বাজারে বাজারে পণ্য হিসাবে চালু করা হয়েছে। হ্যাঁ, তুমি সংখ্যায় বেশি হলে পরে তোমার সেই ওষুধটা দিতে হবে। এই শিক্ষা তো হ্যানিম্যান কোথাও দেন, হ্যানিম্যান কেন, কেন্টও দেন নাই, যেই চালানো দেননি, কেউ দেন নাই সিমটা। আপনি একটু ভেবে দেখুন দেখিনি, আপনি যে এত বড় একটা মানুষ, কোটি 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 আপনার শরীরে কোষ আছে, শুধুমাত্র চুলের একটা ছোট্ট ডগা পরীক্ষা করে বলে দেওয়া হবে যে আপনার চুলটা আপনার কিনা। তাহলে আপনাকে পরীক্ষা করার জন্য কি কোটি কোটি কোষ নিতে হলো, একটু ছোট্ট চুল নিয়েই করে ফেললাম। চেনার জন্য কিন্তু গাদা গাদা কোষের দরকার হয় না, চেনার জন্য একটা কোষই যথেষ্ট। এটার মূল উদ্দেশ্য বলার হচ্ছে এইটাই যে, একটা রোগীকে চেনা বা একটা ড্রাগকে চেনার জন্য অল্প কয়েকটা সিমটমই যথেষ্ট, তবে সিমটম গুলো কিন্তু খুব নির্ভরযোগ্য হতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে, নির্ভরযোগ্য না হলে কিন্তু গন্ডগোল পাকাবে। ফলে আমরা এই জায়গাটা বুঝতে অনেকেই চাই না বা বুঝতে পারিও না, শুধু সিমটমের পেছনে দৌড়ে বেড়াই। এই যেই চ্যানেল তো আক্ষেপ করে এই করে বলেছে সিমটম ডাক্তার। তো এই প্রসঙ্গে আমার মনে পড়ে
আমি স্বীকারই করছি আমি ছিলাম। আমি রেপার্টরি মাস্টার ছিলাম। পার্থ আছে, পার্থ তো জানে। তা আমার সঙ্গে তপন গাজীর যখন পরিচয় হলো, তখন আমাকে একটা কথা বলে, "ইউ আর সিম্পটম ডাক্তার। তুই তো প্রতারণা করে খাস, তুই প্রতারক।" বলুন দেখিনি ১ম সাক্ষাতে এরকম বক্তব্য শুনলে পরে কার রাগ না ধরে বলুন দেখিনি? আর আমরা তো মৃত ব্যক্তি নয়, ইগো তো সবারই আছে। যাই হোক, আমার কেশি দাসের শিক্ষা আমাকে কাঞ্জিলালের থেকে দূর করেনি। কেশি দাসের শিক্ষা ছিল, যে হোমিওপ্যাথির পক্ষে কথা বলবে, সেটা তোকে মেনে নিতে হবে, ব্যক্তি বড় না। আমি স্যারের কাছে লেগে রইলাম। লেগে রইতে, রইতে আস্তে, আস্তে বুঝতে পারলাম, উনি ওটা এরকম বলেন কেন? উনি সহ্য করতে পারেন না। হোমিওপ্যাথি সহ্য করতে পারে না। এইটা তার চরিত্রের দোষ বলবো না গুণ বলবো? সৎ মানুষ কখনোই এই অধর্মকে সাহায্য করতে পারে না। কোনোভাবে কোনো উপায়ে করতে পারে না। তাহলে বুঝতেই পারছেন যে এই কথাটা তিনি আমাদের বলেছিলেন, এটা অপমানিত না আশীর্বাদ? আমি তো মনে করি আশীর্বাদ। আজকাল ছেলেদের যদি একটু কিছু বলি, তার সংসারে মটকা গরম হয়ে যায়। আমরা কত কথা শুনেছি, এই তো ইয়ে আছে তো, আমাদের পার্থ আছে, পার্থ জানে তো, স্যারের কাছে আমরা কত গালাগালি খেয়েছি। আমাদের কখনো মনে হয়নি যে আমাদের মান সম্মানটা চলে গেল। এতটুকু মনে হয়নি, হেসেছি আমরা। এটা আশীর্বাদ। কারণ তারা আমাদের সঙ্গে প্রকৃত হোমিওপ্যাথিটা দেওয়ার চেষ্টা করেছে। আর আমি যতটুকু তাদের কাছে শিখেছি বা বুঝেছি, সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। তাহলে এই ব্যাক কথাটা বলতে গিয়ে কিন্তু আমাকে অনেক কথা বলতে হলো। তাহলে আমরা এই ব্যাক করলে পরে পেছন দিকে গেলে আমরা বুঝতে পারবো কোন ইয়েতে আছে, কোন মায়াজামের ডমিনেন্সি, সেটা বুঝতে পারবো। It also give us such knowledge as enable to begin a plan of treatment in the patient, which will in the end remove that which is behind humor. মানে আমাদের এইটাই আলটিমেটলি, এর বাংলাটা মানে হচ্ছে যে এরকম যদি হয়, তাহলে আমরা ট্রিটমেন্টটা বিগিন করতে পারবো এবং হিউমার মানে এই যে দূষিত পদার্থটা কি ছিল সেটাকে দূরও করতে পারবো, যদি আমরা এইভাবে এগোতে থাকি। এইভাবে না এগোলে আমরা পারবো না। তাহলে বুঝতে পারছেন যে একটা অতীতের ইতিহাসে, একটা মানুষের ইতিহাসের মধ্যে তার অতীতের ইতিহাস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বংশহিস্ট্রির মধ্যে তার জেস্টেশন পিরিয়ড, মায়ের পেটে যখন ছিল সেই সময় পিরিয়ডটা, সিচুয়েশনটা কেমন ছিল, পরিবেশের শান্তি শৃঙ্খলা কেমন ছিল বাড়ির মধ্যে, এটা এক্সেসিভ গুরুত্বপূর্ণ সিমটম, এক্সেসিভ গুরুত্বপূর্ণ সিমটম। এই সবগুলো নিয়ে আপনাকে ইয়ে করতে হবে, কাজ করতে হবে। এই বর্তমানে যেটা দেখলেন, এটা দিয়ে নাচলে হবে না। অনেক সময় বর্তমানটাকে বাদই দিয়ে দিই আমরা, চোখ বুঝে বাদ দিয়ে দিই। তাহলে হোমিওপ্যাথিতে শুধু জ্ঞান অর্জন করলে হবে না, হোমিওপ্যাথিতে ফিলোসফিটাকে বুঝতে হবে। ফিলোসফি উইল গাইড ইউ। The humors of the body is recognized by our ancient medical fathers. আমাদের পূর্বপ্রথম মেডিকেল পিতা বা মেডিকেল যারা ধারক বাহক ছিলেন, তারা এটাকে রেকগনাইজ করেছেন। কি কি রেকগনাইজ করেছেন? ব্লাড, ব্ল্যাক বাইল, কালো পিত্ত, ফ্লেম, ফ্লেম মানে শেষা, এইটা করেছেন তারা। করে এটা নিয়ে আলোচনা করেছে। ইয়েট ফুলিশ অ্যাজ সিম দিস কনসেপশন টু আস। এটা আমাদের কাছে খুব বোকা বোকা কনসেপশন। এখনো পর্যন্ত তাই তো চলছে, আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে, এই হয়েছে তোমার, ওই হয়েছে, হয়েছে তো করো, সারাও। একটা চিকিৎসা চলছে, সে চিকিৎসা তো সারলো না, তার সঙ্গে আরেকটা জুড়ে গেল, তোমার এই হয়েছে, এইটা এলো কোথা থেকে, সেটা তো বলতে পারবে না। তারপর কি বলছে? It was about as clear for far as cause concerned of many of us see today. Many of us have no better principle to work from. আমাদের কিন্তু এর থেকে আর কোনো বেটার প্রিন্সিপাল আমাদের কাছে অনেকের কাছে নেই। তো আমরা এটা আক্ষেপ করি কথাটা বলছেন যে এই চ্যানেল। তার বেটার প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝবো? আমরা বুঝবো এর থেকে ভালো কিছু না থাকে তখন এগুলো ধরেই করতে হবে। এগুলো ধরে করলে কি চিকিৎসা হবে? চিকিৎসা হবে না তো। এটা তো চিকিৎসা, এটা পুলিশ ব্যাপার। যে এই চ্যালেঞ্জ একদম খুব জোর দিয়ে বলছেন এটা পুলিশ। আপাতত এইটুকু
আমি শেষ করলাম। আমি পার্থ আছে, পার্থকে অনুরোধ করব যদি কিছু যোগ করে, মূল্যবান তার কিছু বক্তব্য। না, বিষয়টা তো সেই একই, ঘুরে ফিরে আসবে সেইটাই। এই যা কিছু ঘটাচ্ছে তার অন্তরালে রয়েছে মায়াজমেটিক অ্যাকশন। আসলে একই আমি তো একটা উদাহরণ দিই যে এই আজকেই একটা পেশেন্ট, মানে সেই পেশেন্টটা একদম বাচ্চা বেলা থেকেই আর কি কথা বলতে পারে না, খেতে পারে না, জিভটা ভালো নাড়াতে পারে না, এইরকম অবস্থা আর কি। আর মাঝে মাঝে তার একটা হঠাৎ করে খিঁচুনি শুরু হয়, আর আহ, মুখ থেকে লালা পড়ে ভীষণ, এবং লালাটা একটা ওই স্টিকি, ওই থ্রেড লাইক, এবং প্রচুর পরিমাণে লালা পড়ে। তা অনেকটাই কমে এসেছে, কিন্তু আজকে যেটা বললো যে ওই লালা পড়াটা যখন একটা কম দেখলাম, খিঁচুনিটা হচ্ছে বটে কিন্তু টাইমটা কম, মানে আগে খিঁচুনির পরে তাকে শুয়ে পড়তে হতো, বেশ খানিকক্ষণ রেস্ট নেয়ার পরে তবে একটু ঝরঝরে হতো। এখন বলছে শুতে হচ্ছে না, কিন্তু ওর হলো কি ওই ইনগুইনাল রিজিয়নে ওইগুলো ধরে তার বেশ ইচিং হয়েছে, কিছু স্কিন ডিজিজ ডেভেলপ করেছে। এখন মা বলছে কি যে আমার আশঙ্কা হচ্ছে যে এর থেকে আবার, আমি বললাম যে এইগুলো কোনোভাবে কিন্তু আপনি কমাবার চেষ্টা করবেন না। কেউ কথা বললো যে নিম পাতা জল দিয়ে একটু ধুতে বা কিছু লাগাতে, এইগুলো কিন্তু গুণাক্রহ করবেন না। আমি অবশ্য বারবারই বলি। তা তখন এই উদাহরণটা দিলাম যে দেখুন, বলছে আর কি যে এর থেকে আমাদের হবে না তো, আমাদের তো সেই ভয় করছে। আর তো ড্রেসগুলো আলাদা করে দিন, গামছা টামছা সবকিছু আলাদা করে দিন, বিছানা আলাদা করে দিন, এইগুলোকে করুন। আর হওয়ার কথাটা তো এরকম বলা যায় না। দেখুন, জলেতে আলু চাষ হয় না, আবার ডাঙাতে পদ্ম চাষ হয় না। তার মানে এইটা আমার যদি আপনার ওই প্রবণতা থাকে, যদি সেই রকম ক্ষেত্র থাকে, ক্ষেত্রের উপরে তো চাষটা হবে, জমির উপরে। তা আপনার যদি ওই রকম ভূমি তৈরি হয়, আমি আবার আলমারির দিকে তাকিয়ে বললাম যে দেখুন, এখানে যদি একটা আমের আঁটি রেখে দিই, কি যদি একটা কাঁঠালের দানা রেখে দিই, জীবনে কি গাছ হবে? এর জন্য কিন্তু এর কিছু বিশেষ ব্যবস্থা করতে হবে। সানলাইট লাগবে, জল লাগবে, মাটি লাগবে, এগুলো তো দিতে হবে। তার সাথে ওই দানাটা অবশ্যই থাকবে, তবে তো সেইখান থেকে সেটা ফুটবে। আপনার যদি ওই প্রবণতা থাকে রিসিভ করার, তাহলে পরে আপনার হবে, আর না হলে হবে না। তা সে আস্তে আস্তে হলো, আমি সবসময় বলি আর কি। তা এইটাই বিষয়। এই আমাদের যেটা খুব সুন্দর, এটা আবার এইটা খুব আমার খুব মনে পড়ছিল জেটি কেন্টের কথা, ডক্টর জেটি কেন্ট। তার যে নাট্যামুর পড়াতে গিয়ে যে কথাটা উনি বলেছেন, সেটা স্পেসের কথাটা তো অমর বারবারই বলেছে। আর ওই হিস্ট্রি, হিস্ট্রি মানে আমি এক কথায় একবারে বলি, জার্নি অফ পেশেন্ট। সেই জার্নিটা খুব সুন্দর অমর বলেছে। আমরা বিগিনিং অফ মাই প্র্যাকটিস বা আমাদেরও প্র্যাকটিসের সময় আমরা এইরকম ভাবে কেস টেকিং করতাম যে তার বংশেতে কি কি রোগ আছে, এবং রোগের ওই বিষয় ধরনগুলো আমরা কিন্তু খুব একটা নিতাম না। হুম। তার মানে এইবার তার যে মেন্টাল অবস্থা, অনেক সময় তো আমরা পাই, আমরা অনেক রুগীর কাছে পাই যে ঠাকুরদাকে দেখিনি, আমার বাবা ছেলেবেলায় মারা গেছে, এই রকম কথা টথা বলে। কিন্তু যখন মানসিকতার কথা জিজ্ঞাসা করা যায়, তখন কিন্তু ওই মায়াজমেটিক অ্যাঙ্গেলটা কিছুটা কিন্তু পাওয়া যায়। ওইটাই কিন্তু জার্নি অফ পেশেন্ট। মানে সে খুব রাগী ছিল, সে খুব আহ, আহ, মানে নেশারু ছিল, এই নেটে গন্ডগোল করছে। সুইসাইড করে ফেলো, ওই অমর যেটা বলে আর কি, দুম করে। তার মানে এইখান থেকে আমরা কি এটা পাই, ডায়াবেটিক একটা মানে ডায়াবেটিক, আমরা সেইগুলো যদি দেখি তার ক্যারেক্টার।
পার্থের নেট গন্ডগোল করছে। সুমালো এটা রঘুকে তো দেখো তো, মানে রঘু প্রপিতামহ বা পিতামহ, হ্যাঁ, তাদের তোর কথা এই এই তোর কথা এই শোনা বৈশিষ্ট্য। যায়নি রে। হ্যাঁ, আমি যেটা বলছি আর কি, পূর্বপুরুষের যে হ্যাঁ অসুস্থতা এবং তাদের যে অসুস্থতা হলে পরে আমরা অনেক সময় রোগীর কাছে শুনি যে তার জন্মের অল্প অল্প বয়সেই তার হয়তো ঠাকুরদা মারা গেছে, সে জানে না কি রোগ হয়েছে, বা তার বাবা সে 2-5 বছর যখন বয়স তখন মারা গেছে, সে জানে না কি হয়েছে। কিন্তু যখনই আমরা এই বৈশিষ্ট্যগুলো জিজ্ঞাসা করি মেন্টাল লেভেলে, যে আচ্ছা তিনি মানুষটা কোন প্রকৃতির ছিল। হ্যাঁ, আমি তো এইটা 3টে কলম করি আর কি বর্তমানে, যে মেন্টাল লেভেলের, যে তার কি কি রোগ হয়েছিল, সে কোনো নেশা করে কিনা, এবং সেটা কিভাবে হঠাৎ করে মারা যায় বা অনেকদিন ভুগেছিল। হ্যাঁ, বা তার এই মেন্টাল বিভিন্ন রকমের ফেজ গুলোকে নিয়ে তার কিন্তু একটা বৈশিষ্ট্যগুলো বোঝবার চেষ্টা করি। এবং দেখা যায় যে তার অন্যান্য ভাই বোনেদের মধ্যে বা রোগীর মধ্যেও সেই জিনিসগুলো রয়েছে। তখন কিন্তু আমাদের মায়াজমটা চিনে ফেলতে সুবিধা হয় এবং জার্নি অফ পেশেন্টটাকেও বুঝতে সুবিধা হয়। আমরা একদম ভেরি বিগিনিং এ যদি মানে বর্তমানে কোন মায়াজমটা অ্যাক্টিভ স্টেটে রয়েছে সেইটাকে যদি বুঝতে পারি, তাহলে আমাদের কিন্তু ওষুধটা সিমিলিমাম করতে অনেক সুবিধা হয়। হ্যাঁ, তারপরে তো আমরা এইবার বৈশিষ্ট্য সূচক তার মেটেরামেডিকার ওষুধের সন্ধান করব। খুবই ফ্যাক্ট এটা, যে আমরা যখন অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট করব তখন কিন্তু আমাদের অনেক ছোটখাটো ওষুধগুলোর দরকার পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রেই দরকার পড়ে না, কোনো ক্ষেত্রটা ছাড়া আরকি। তখনই কিন্তু ওই যে পলিক্রেস্ট যে মেডিসিন গুলো রয়েছে, যেগুলো খুব ডিপ অ্যাক্টিং মায়াজমেটিক যে মেডিসিন গুলো রয়েছে, সেইগুলোই কিন্তু বেশি কার্যকরী হয়। আসলে মায়াজম ছাড়া তো তার এই বর্তমান যে স্টেটটা সেটা তৈরি করতে পারে না। বা আমরা যদি তার পূর্বপুরুষের হিস্ট্রিতে পাই, তার পাস্ট হিস্ট্রিতে পাই, হ্যাঁ, যে কি ধরনের তার অসুস্থতা হয়েছিল, সেই সময় তার কি সিম্পটোম্যাটোলজি ছিল, তার মরালিটিসটা কেমন, সেই সময় অসুস্থ অবস্থায় তার মেন্টাল স্টেটটা কি, এইগুলো ধরতে পারলে আমাদের প্রেসক্রিপশন করাটা অনেক সুবিধা হয়। ডক্টর কেন্ট ন্যাটারমিউর পড়া থেকে কিন্তু এই কথাগুলো খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তা আমাদের সর্বপ্রথম যেটা বুঝতে হবে আর কি, ওই যে মায়াজমের যে ৩টে মায়াজম, সোরাসিবিলি সাইকোসিস এবং ল্যাটেন্ট সোরা বা ল্যাটেন্ট সাইকোসিস, এই যেগুলো যে থাকে এর বৈশিষ্ট্যসূচক লক্ষণগুলোকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। তারপরে ধরুন ওই যেখানে কম্বিনেশন অফ মায়াজম, ২-৩টে মায়াজম একসাথে জুড়ে যাচ্ছে, সেখানে কিন্তু কোনো ক্ষেত্রে একটা ডায়াথিসিস তৈরি করছে। একটা ক্যান্সারাস ডায়াথিসিস বা একটা টিউবারকুলার ডায়াথিসিস তৈরি করছে। সেখানে কিন্তু দেখা যায় যে অ্যাক্টিভ মায়াজমের যেমন কিছু লক্ষণ থাকে, কখনো কখনো কিন্তু ওই দুটো মিলে একটা অ্যানাদার একটা সিম্পটোম্যাটোলজি তৈরি করে দেয়। এইগুলোকে আমাদের বুঝতে হবে, এইগুলো আমাদের চিনে রাখতে হবে। আসলে চেনাটা যদি আগে থাকতে থাকে, তবে তো আমরা রোগীর মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাবো। তারপরে আমরা সেই জায়গাটা সেই রকম ভাবে হিট করব। এত কিছুর পরে আর কি, যেটা আমাদের ওষুধ তো সিলেকশন হলো, তারপরে ডোজ পোটেন্সির একটা আলাদা ব্যাপার রয়েছে আর কি। সেইগুলো আবার ওই বর্তমান অবস্থায় মানে কি অবস্থায় রয়েছে, তার ভাইটালিটিটা কোন অবস্থায় রয়েছে, তার এজ, তার অকুপেশন, এইসবগুলো নিয়েও অবশ্যই আমাদের যেটা খুব খেয়াল করতে হয়। আমরা অনেক সময় ওষুধ দিয়ে দেখি, মানে রুগীরা এসে প্রায়ই তো বলেই থাকে, একটা ফার্স্টই করে আর কি, কি ওষুধ দিলেন ডাক্তারবাবু, কিছুই তো হলো না। এটা আমরা প্রায় শুনতে অভ্যস্ত হয়ে গেছি। সেই সময় কিন্তু ১ম দিকে খুব রাগ হতো। এখন রাগটাকে দমন করে আর কি তাকে যখন ওই কেস রেকর্ডটা বার করে, আমাদের প্রত্যেকটা পেশেন্টের তো আলাদা, আলাদা খাতা থাকে। সেই খাতা খুলে যখন পয়েন্ট ধরে জিজ্ঞাসা করা হয়, তখন কিন্তু রোগীর কাছে সত্যাসত্য বোঝা যায়। তাছাড়া রোগীর লুকিং গুলো দেখে বোঝা যায়। তার যে অ্যা জেস্চার পোস্চার, তার কথা বলার ধরন, সবকিছু নিয়ে আরকি তার ফেসিয়াল ইমপ্রেশন, এইসবগুলোতে কিন্তু অনেক কথা বোঝা যায়। তাই এইগুলো আমরা যত, ওই যে সেলফ ট্রাস্ট এর কথা অমর বলল না? আসলে আমরা এই হিন্টস গুলো পাই।
মানে বিভিন্ন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের কাছ থেকে এবং বিভিন্ন অথরিটির কাছ থেকে আমরা যখন এইগুলো সম্পর্কে জানি আর কি, এই জানাটা হলো এবার মানে শেখাটা হলো, আর প্রকৃতপক্ষে জানতে হলে কিন্তু উপলব্ধি করতে হবে। আর এই উপলব্ধিটা করিয়ে দেবে আপনার পেশেন্টকে যখন আপনি একটা ওষুধ দেওয়ার পরে ডাইরেকশন অফ কিওর ফলো আপ করবে, তখন আপনি মুগ্ধ হয়ে যাবেন। ভীষণ ওই যে চুলকুনির কথা, আমার তো ডাক্তার মানে পেশেন্ট ছিল কি যেন মিশ্র জীবদায়, এক মিশ্র টাইটেল, নন বেঙ্গলি, তার একটা ডায়াবেটিক পেশেন্ট, মানে মূলত সেটা নিয়ে সে আসে আর কি। চিকিৎসা করার পরে তার কিন্তু ওই রিং ওয়ার্ম ডেভেলপ হলো ভেরি বিগিনিং আর কি, ওষুধ দেওয়ার পরেতে আর কি ২-৩ বার মিটিং করার পরেতেই আর কি তার সেটা ডেভেলপ করে। এবং তখন আমি আর কি কথায় কথায় বলে বলে আনন্দ করুন, এটা খুব ভালো লক্ষণ। তা আমার কথাটায় রোগী খুব বিরক্ত হয় এবং যে রেফারেন্স করেছিল তাকে গিয়ে বলে যে, "আপনি কোন ডাক্তারবাবুর কাছে পাঠিয়েছেন? আমি চুলকিয়ে মরে যাচ্ছি আর ডাক্তারবাবু বলছে আনন্দ করুন। আমি উনার কাছে আর যাব না।" হ্যাঁ? তা আমি বললাম যে, "আমি বলেছি সত্য কথা। হয়তো তার শুনতে বা বুঝতে অসুবিধা হয়েছে। তার হয়তো সেটা ভালো লাগেনি। তা আমাকে ছেড়ে গেলে আমার নয় ৳২ রোজগার কম হবে। কিন্তু রুগীটা তো ক্ষতি হলো।" একটা এইরকম অনেক সময় আমরা দেখি একটা ইনকিউরেবল স্টেট এর, যেগুলো আমরা মনে করি আরকি যে এটা একটা ইনকিউরেবল স্টেট। ইন ফ্যাক্ট ওষুধ দেওয়ার পরে কিন্তু সেই দরজাটা খুলতে যখন দেখি এবং ডাইরেকশন অফ কিউর কে যখন ফলো আপ করে, তখন যে কি আনন্দ হয় না, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং ওই ওষুধটা আমাদের সবথেকে যেটা আরকি খুব শিক্ষা, এবং সেটা ডাক্তার তপন কাঞ্জিলালের কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছি। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড অবজার্ভ। এই ওয়েটটা যতক্ষণ একটা ওষুধ কাজ করে, ততক্ষণ কিন্তু ওষুধটা হ্যান্ডস অফ করে কিন্তু এইটা আপনাকে অপেক্ষা করতে হবে। রোগী কিন্তু অনেক কথা বলবে, কিন্তু আপনি শুধু দেখবেন সেই ওষুধটার রোগীটার মধ্যে কি মুভমেন্ট করছে সিম্পটোম্যাটোলজির, এবং সেইটা কিউরেটিভ স্টেট এর দিকে যাচ্ছে কিনা। তাহলেই কিন্তু খুব সাকসেসফুল প্রেসক্রিপশন করা যায়। এইটা এই ভেরি বিগিনিং যেই চ্যালেঞ্জ একটা জায়গায় বলছেন যে আমরা ৩ ধরনের ভুল করি। ১ম ভুল করি আমরা সিমিলিমাম করতে পারি না। ২য় ভুল করি আমরা ওয়েট করতে পারি না। আর ৩য় ভুল করি যে কি যেন একটা ওয়েট করতে পারি না, আর করতে পারি না। রং সিলেকশন। রং সিলেকশন তো একটা হলো। আর একটা হচ্ছে ওয়েট করতে পারি না। আর একটা যেন কি ভুলে গেলাম যে। আছে বাঁদিকের পাতায় আছে, আগেতেই আছে। হ্যাঁ, একদম, একদম, একদম। এই ৩ টে এরাটা আমাদের থাকে আরকি। ঠিক আছে, পরে বলবো, এখন এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, তাই এই যে এই ডাইরেকশন অফ কিউর কে আমাদের সবসময় ফলো আপ এ দেখতে হবে। যদি আমরা পাই তাহলে সোনায় সোহাগা, এবং এটা আমরা পাচ্ছি কিন্তু। অনেকে যে আমরা স্টলওয়ার্থদের কাছ থেকে শুনি যে বর্তমান যুগে কিন্তু ভীষণ কমপ্লেক্স, এবং আমার মনে হচ্ছে আমাদের এই এডুকেশনটা যদি ঠিকঠাক থাকে, আমরা যদি উপলব্ধ হয় আরকি বিষয়, হোমিওপ্যাথিটা যদি উপলব্ধি হয়, আমি কিন্তু বর্তমানে আমি আগেকার যেগুলো দেখতাম যেভাবে অনেক রুগী কি এই অমর যে কথাটা বলল, যে রুগী কিন্তু স্যাটিসফাই হচ্ছে, ওষুধ দেওয়ার পরে তার সিম্পটমস কমছে, কিন্তু রুগী কি কিওর হচ্ছে? আপনার রুগী কম হোক, আমার কিন্তু রুগী যথেষ্টই কমই হয়। আমি কোনো দিন সত্যি খাওয়ার টাইম পাই না। আবার কোনো দিন রুগীই থাকে না, একটা আধটা থাকে। কোনদিন হয়তো কোনো পেশেন্টই নেই। এটা আমাদের হয়। কিন্তু সাকসেসটা কতটা হচ্ছে, এইটা দিয়ে কিন্তু এই ওজনটা হবে যে আপনি কতটা কি করতে পারছেন। কারণ এখনকার দিনে সত্যি ব্যস্ততার জীবন তো, ভীষণ ব্যস্ত মানুষ। মানুষ সব সময়তে কিন্তু এই ধৈর্যটা ধরতে পারে না। সেটা আর আমি কি করব? আমি তো রোগীদের বলি যে, "আমার কাছে যতক্ষণ থাকবে আমি কিন্তু এই নীতির বাইরে যাব না। এইবার আপনার যদি ভালো লাগে চিকিৎসা করাবেন, ভালো না লাগলে পথ দেখে নেবেন। সেখানে গিয়ে আপনার কি হলো না হলো তার জন্য আমি দায়ী থাকতে পারব না। কিন্তু আমার কাছে যতক্ষণ থাকবে আমি অন্তত নিজের কাছে আমি কিন্তু পবিত্র থাকবো। এবং নিজের কাছে কিন্তু আমি এইটা থাকবো যে আমি স্যাটিসফাই।" সুন্দর, যাই হোক, এইটুকু নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন। এইটুকু বলে শেষ করলাম। সুমাল্য, আজকে এই পোর্শনটা আমরা শেষ করে দিলাম, আর টাইম অনেক হয়ে গেছে। শেষ করে দিয়ে পরবর্তী এটা রেডি করো। ঠিক আছে, আমরা এরপর পরবর্তী পর্বে চলে যাব। পরবর্তী পর্বের বিষয় হলো গল্পের মাধ্যমে রোগীলিপি
ও রুব্রিক নির্বাচন। রেকর্ডটা রেডি করো বাবা। হ্যাঁ, এই একই রেকর্ড করে নেবো, পরে এডিট করে নেবো। পরে ইয়ে করতে পারবি, হ্যাঁ, পরে কাট করে নেবো। কাট করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, দেখ বাবা, আমার ভয় লাগে কাট করতে গিয়ে বোর্ডারই না কাট করে দেয়। না না না, করে নেবো, হ্যাঁ করে নেবো। তুই কেটে দিয়ে কর বাবা, আমরা হচ্ছে ভীতু লোক। বেশ ঠিক আছে, আলাদা করে নিচ্ছি। এই আলোচনা পাবি না, আমি যা বললাম, পার্থ যা বললে